আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বদরুল আলম, মাইস্টুন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর 9। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাই আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা পরিসংখ্যানের কিছু প্রাথমিক ধারণা এবং কিছু অঙ্ক করেছ, বাট আজকে আমরা আয়তলেখ এবং প্রচুরক নির্ণয় করতে শিখব। ওকে, তাহলে এই প্রচুরক নির্ণয় শেখার জন্য আমাদের খেয়াল করা সবাই, আমরা 17 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। এখানে আমরা আগে খেয়াল করব যে অঙ্কটার যে শ্রেণী ব্যবধান রয়েছে, দেখো সবাই, এখানে 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, অর্থাৎ এই শ্রেণীটা কি শ্রেণী? ওকে, রাইট, তোমরা জানো যে শ্রেণীটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী, অর্থাৎ আলাদা। তাহলে বিচ্ছিন্ন শ্রেণী থাকলে আমরা আয়তলেখ আঁকার জন্য আগে এটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমায় রূপান্তরিত করব। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা মানে আলাদা নয়। তাহলে খেয়াল করো সবাই, এখানে 11 থেকে 20, তারপর 21 থেকে হলো 30, অর্থাৎ 20 থেকে 21 পর্যন্ত নেই। সেজন্য আমরা এটাকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমায় রূপান্তরিত করব। সবাই খেয়াল করো, তাহলে এখানে নিম্ন সীমা হচ্ছে 11 আর ঊর্ধ্ব সীমা হচ্ছে 20। তাহলে আমরা সহজে এটা বলতে পারি যে অবিচ্ছিন্ন বেলায় এটা হবে 10.5, তারপরে 20.5, অর্থাৎ সহজে মনে রাখার জন্য তুমি এটাকে 0.5 আগে এবং 0.5 পরে হিসাবে ধরে নিলেই সেটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তরিত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখো যে 10.5 থেকে 20.5, তারপরে 20.5 থেকে 30.5, 30.5 থেকে হচ্ছে 40.5। এভাবে আমরা সবগুলিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় আগে আমরা রূপান্তরিত করব। তাহলে খেয়াল করো, আমাদের যখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় রূপান্তরিত হয়ে যাবে, তখন আমাদের এখানে দেখো কি বলছিল যে গণসংখ্যা সারণী হতে আয়তলেখ আঁকো এবং এর প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রূপান্তরিত করার পর আমাদের কাজ কি? আয়তলেখ অঙ্কন করা। তাহলে আয়তলেখার জন্য দেখো আমি পাশে একটা চার্ট তৈরি করেছি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। এখানে সবাই খেয়াল করো, এটা হচ্ছে গণসংখ্যার সারণী। এখানে দেখো যে এটা হলো মূল বিন্দু, এটা মূল বিন্দু, ডান দিকে এক্স অক্ষ বরাবর এখানে এক্স দেখতে পাচ্ছ, এক্স, অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষ। আর উপরের দিকে এদিকে দেখো এই যে ওয়াই লেখা হয়েছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে কি বললাম? এটা হচ্ছে এক্স অক্ষ, এর উপরের দিকে এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর শূন্য হচ্ছে মূল বিন্দু, স্টার্টিং পয়েন্ট। তাহলে আমরা এখানে কি করব? দেখো, প্রথমে আমরা এই এক্স অক্ষ বরাবর প্রতি এক গড়কে খেয়াল করে, এখানে ধাক্কাটা আছে যে 0 থেকে 5, আমরা এক গড়কে 5 ধরেছি, 2 গড় 10, 3 গড় 15, 4 গড় 20, 5 গড় 25, এরকমভাবে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত? 35। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ 35 পর্যন্ত যেতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম শ্রেণী অর্থাৎ 10.5 থেকে স্টার্ট করব। 10.5 থেকে 20.5, তারপরে 30.5, তারপরে 40.5, 50.5, 60.5, এভাবে শেষে 90.5 এবং শেষ পর্যন্ত 100.5। অর্থাৎ আমরা এখান থেকে শুরু করে 10.5 থেকে শুরু করে 90.5 এবং শেষ সীমা হচ্ছে 100.5। সেই জন্য আমরা 100.5 পর্যন্ত লিখব। তারপরে দেখো গণসংখ্যা যে রয়েছে, এই গণসংখ্যাগুলো দেখা যাচ্ছে 10 থেকে 5, অর্থাৎ 10.5 থেকে 20.5 পর্যন্ত গণসংখ্যা 10। সেই জন্য আমরা যেহেতু প্রতি গড়কে 5 ধরেছি, সেই জন্য 10-এর জন্য আমরা কি করব? 2 গড় যাব, যে 5 তারপরে 10, 2 গড় যাব। তারপরে খেয়াল করো গণসংখ্যা হচ্ছে 20, তাহলে আমাদের এখানে যেতে হবে 4 5 20, 5 10 15 20। ওকে, 20, তারপর হচ্ছে 35, তাহলে দেখা গেল 5 10 15 20 25 30 35, অর্থাৎ এটা সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ। তাহলে এখানে 35 পর্যন্ত। তারপরে খেয়াল করো দেখা যাচ্ছে তারপরে আছে আবার 20 আছে, 20 পর্যন্ত যাব একইভাবে। তারপরে গুনে গুনে 1 2 3 অর্থাৎ 15। তারপরে দেখো এখানে 15 পরে হচ্ছে 10, 1 গড় 2 গড়, অর্থাৎ 5 আর 5 10। তারপর হচ্ছে 8, এই পর্যন্ত হলো 8।
তারপরে হচ্ছে 5 অর্থাৎ 1 ঘর, তারপরে 3 এই পর্যন্ত হবে। তবে তোমার গ্রাফ পেপারের মধ্যে তোমরা জানো যে প্রতি ছোট ছোট 5 বর্গ করে দেওয়া থাকে। সেই ক্ষেত্রে আমরা তোমরা গ্রাফ পেপারে 5 ঘরকে এক একক ধরবে। আর আমি যেহেতু এখানে চার্ট তৈরি করেছি সেক্ষেত্রে আমি একটু বড় করে করেছি, অর্থাৎ একটা ঘরকে 5 ধরেছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করে এটা হচ্ছে আমাদের আয়ত লেখ। এটা আয়ত লেখ, হ্যাঁ, আয়ত লেখ। ওকে, আবার বলছি, তাহলে এটা হচ্ছিল x অক্ষ, এটা হলো y অক্ষ, শূন্য হচ্ছে মূল বিন্দু। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটু ভাঙা চিহ্ন দেওয়া আছে। এর অর্থ হচ্ছে যে এখানে যেহেতু 10.5 অর্থাৎ তার 0 থেকে 10.5 পর্যন্ত বুঝাইতে সেটা ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হয়ে থাকে। হ্যাঁ, এর 0 থেকে 10.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা আগের ঘরগুলি বিদ্যমান বোঝানো হয়ে থাকে। ওকে, রাইট। তাহলে এখন আমরা আয়তলেখ কমপ্লিট করেছি। এবার আমরা তাহলে প্রচুরক নির্ণয় করতে যাচ্ছি। প্রচুরক অর্থাৎ এটা প্রচুরক নির্ণয় করবো আমরা এখন। তাহলে ভিন্ন ছকের এখানে প্রয়োজন নেই। তাহলে প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে খেয়াল করো। তাহলে এখানে প্রচুরকের অর্থাৎ এখানে গণসংখ্যা আর প্রাচুর্য অর্থাৎ এইখানে সবচেয়ে বেশি ছিল 35। এই 35টা কোন শ্রেণীতে আছে? এই যে এখানে তাকাও, অবিচ্ছিন্ন শ্রেণী, যে 30.5 থেকে 40.5 পর্যন্ত, অর্থাৎ গণসংখ্যার প্রাচুর্য হচ্ছে এই শ্রেণীতে বিদ্যমান, এটাতে অর্থাৎ 35 পর্যন্ত। এখানে হাইস্ট সবচেয়ে, তার মানে প্রচুরক তাহলে এই শ্রেণীতে থাকবে। এখন প্রচুরক আঁকার জন্য আমাদের বের করার জন্য যে কাজটা করতে হবে এখানে সবাই খেয়াল করবে। দেখো এখানে 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 দেখা যাচ্ছে সর্বোচ্চ হচ্ছে কত, 35। তাহলে খেয়াল করো যে প্রচুরক যেহেতু গণসংখ্যার প্রাচুর্য 30.5 থেকে 40.5 এই শ্রেণীতে বিদ্যমান, তাহলে আমরা কি করব, এখানে এই আয়তটা দেখতে পাচ্ছ যে আয়ত, প্রত্যেকটা আয়ত, এই যে আয়তের মধ্যে কৌণিক বিন্দু থেকে, এখানে কৌণিক বিন্দু থেকে পরের ঘরে কৌণিক বিন্দু এখানে আমরা যোগ করব। তারপরে এই পাশের কৌণিক বিন্দু থেকে আগের ঘরে কৌণিক বিন্দু পর্যন্ত আমরা এটা কি করব, যোগ করব। তারপরে দেখা গেল এরকম দুইটা ক্রস পাওয়া গেছে, অর্থাৎ কৌণিক বিন্দু দুটো যোগ করার পরে এরকম আমরা দুইটা ক্রস পেয়েছি এখানে। তারপরে আমরা ক্রস বিন্দু থেকে, এই যে ক্রস দেখতে পাচ্ছ ক্রস, এই ক্রস বিন্দু থেকে আমরা সোজাসুজি এভাবে স্কেল দিয়ে একটা লম্ব টানবো, এখান দিয়ে একটা লম্ব টানবো। লম্ব টানার পরে দেখো এই যে লম্বটা এটাকে ডিভাইড করেছে, অর্থাৎ 30.5 আর 40.5 এর মাঝখানে লম্বটা হয়েছে। হ্যাঁ, আরেকটা কারণ এটা সহজে বোঝা যায় যে যেহেতু এই আয়তের বাম পাশে হচ্ছে গণসংখ্যা 20 এবং ডান পাশেও 20, তাহলে সেই ক্ষেত্রে এই তুমি যে লম্বটা আঁকবে সেটা অবশ্যই মাঝখান দিয়ে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব খেয়াল করো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একদম 30.5 থেকে 40.5 যদি লম্বটা নিই সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রচুরক পাওয়া যাবে 35.5। তাহলে আমাদের এই আয়তলেখার এই প্রচুরক আমরা বলতে পারবো যে প্রচুরক হচ্ছে 35.5। এখন এখানে তোমাদের কিছু লেখা রয়েছে, এই লেখাটা লিখতে হবে। হ্যাঁ, এই লেখাটা লিখতে হবে, সেটা কি, যেটা আমি প্রথমেই বলছিলাম, যেমন বলবো যে শক কাগজ, দিস ইজ শক কাগজ, গ্রাফ পেপার। এই শক কাগজে এক অক্ষ বরাবর কী লিখেছে দেখো, যে অবিচ্ছিন্ন শ্রেণী, এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী। আর এই যে ওয়াই অক্ষ দেখতে পাচ্ছ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা। তার আমি কথাগুলো বলবো যে শক কাগজে এক অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তি আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা, এবং উভয় অক্ষে প্রতি এক ঘরকে এক একক ধরে আয়তলেখ আঁকা হয়েছে। তারপরে কৌণিক বিন্দুর গণসংখ্যার প্রাচুর্য আমরা দেখতে পেয়েছিলাম যে এই শ্রেণীতে, অর্থাৎ এই শ্রেণীতে বিদ্যমান 31 থেকে 40, সর্বোচ্চ হচ্ছে 35। তাহলে গণসংখ্যার প্রাচুর্য যেহেতু এই শ্রেণীতে বিদ্যমান, আমরা লম্ব টেনেছি, লম্ব টেনে আমরা দেখতে পাই যে প্রচুরক হচ্ছে 35। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ, প্রচুরক বের করার যে পদ্ধতি। আশা করি তোমরা এখানে প্রচুরকটা এভাবে আমরা শিখবো আর কি, এভাবে বের করতে পারবো। আচ্ছা, ওকে। তারপরেও
মনোযোগ দিয়ে তোমরা কাজটা করবে, বাসায় আবার প্র্যাকটিস করবে। তারপরে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমার সাথে আবার শেয়ার করতে পারবে। ওকে, তাহলে আমাদের এটা আমাদের তাহলে নিম্ন প্রচুরক হবে 35.5। এখন আমরা পরের অঙ্কতে যাব। এখন আমরা পরের যে একটা ক্রিয়েটিভ আছে 20 নাম্বার, সেটাতে আমরা এখন যাব। ওকে, তাহলে আমরা এখান পরেরটায় যাচ্ছি। ওকে, চলো আমরা সৃজনশীল 20 নাম্বারটা করব। সবাই একটু বইয়ের দিকে তাকাও। এখানে সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। 20 জন শিক্ষার্থী কি গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। আর কত বলছে যে উপাত্ত কত প্রকার ও কী কী। খতে কি 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করো, এবং গতে বলছে যে প্রাপ্ত সারণী থেকে আয়তলেখা আঁকতে হবে। ওকে, তার প্রথমে বলছি উপাত্ত কত প্রকার। আচ্ছা, আমরা জানি পরিসংখ্যানে উপাত্ত 2 প্রকার। হ্যাঁ, পরিসংখ্যান উপাত্ত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত আর একটা মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্তটা হচ্ছে এরকম, যেমন ধরো উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক উপাত্ত বলা হয়। যেমন ধরো ক্লাসে আমি স্পটে তোমাদের একটা গণিত বিষয়ে পরীক্ষা নিয়েছি এবং খাতা দেখে সেখানে আমরা নাম্বার পেয়ে যাই, অর্থাৎ সরাসরি। তাহলে সরাসরি উৎস থেকে আমরা যে নাম্বার পাই এটার নাম হচ্ছে প্রাথমিক উপাত্ত। অপরদিকে ধরো মাধ্যমিক উপাত্তটা, সেটা আমরা সরাসরি উৎস থেকে পেয়ে থাকি না। যেমন ধরো ব্রিটেনের তাপমাত্রা গত মাসে কত ছিল, 7ই মেতে কত ছিল, সেটা আমরা সরাসরি জানতে পারি না। এটা হয়তোবা পত্রপত্রিকা, মিডিয়া, নেট, ইন্টারনেট আমরা সেভাবে জানতে পাই, সরাসরি জানতে পাই না। ওকে, তাহলে আমরা বলবো যে উপাত্ত হচ্ছে 2 প্রকার। পরিসংখ্যান উপাত্ত 2 প্রকার, প্রাথমিক উপাত্ত আর হচ্ছে মাধ্যমিক উপাত্ত। আর এমনিতেই যে কোনো উপাত্ত আবার 2 ধরনের, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত মান উপাত্ত হচ্ছে যে উপাত্তসমূহ সরাসরি সাজানো থাকে, এগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত উপাত্ত যে উপাত্তসমূহ সরাসরি সাজানো থাকে না, এলোমেলো অবস্থায় থাকে, তাদেরকে অবিন্যস্ত উপাত্ত বলা হয়। ওকে, এটা ছিল কয়ের আনসার। হ্যাঁ, আচ্ছা, পরে খতে যাব আমরা। যে খতে বলছি, দেখো খতে বলছি যে 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে 5 শ্রেণী ব্যবধান নিয়ে সারণী তৈরি করব। আমরা উপাত্তসমূহের মধ্যে প্রথমে দেখব যে এখানে সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা কত। উপাত্ত 20টি উপাত্তের মধ্যে সর্বোচ্চ বা বৃহত্তম সংখ্যা হচ্ছে 85 এবং ক্ষুদ্রতম বা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 32। আমরা তাহলে আগে এর পরিসর বের করতে চাই। আমরা পরিসরের একটা সূত্রও জানি অবশ্য। পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে পরিসরের সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে 85 থেকে আমরা 32 বাদ দিলে 53 পাই, আর 1 যোগ করলে আমরা 54 পাই। তাহলে আমাদের পরিসর কত? 54। এবার প্রশ্নের দিকে তাকিয়ে দেখো যে 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করতে বলা হয়েছে। অর্থাৎ তুমি যে শর্টটা তৈরি করবে, শ্রেণীটার ব্যবধান হচ্ছে 5 শ্রেণীব্যাপ্তি ধরে তোমাকে সারণীটি তৈরি করতে হবে। তা সেই ক্ষেত্রে আমরা শ্রেণীর সংখ্যা বের করার সূত্র একটা জানি। তাহলে খেয়াল করো যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা কি হবে? পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। অর্থাৎ পরিসরকে আমরা যদি শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করি তাহলে শ্রেণীর সংখ্যা পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিসর পাইলাম 54 আর শ্রেণীব্যাপ্তি হলো 5। এখন যদি আমরা ভাগ করি তাহলে পাই 10.8। 10.8 আমরা সেই ক্ষেত্রে 11 লিখতে পারবো, কারণ শ্রেণীর সংখ্যা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে এখানে 10.8 আমরা লিখব না, আমরা লিখব কি যে শ্রেণীর সংখ্যা হবে 11। আমরা পাশে লিখে দিতে পারি যে শ্রেণীর সংখ্যা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে। ওকে, তাহলে আমরা শ্রেণীর সংখ্যা পাইলাম হচ্ছে 11। এখন আমরা গণসংখ্যার সারণী তৈরি করতে যাব। গণসংখ্যার সারণী এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল কত? 32 ছিল। তাহলে আমরা 31 থেকে স্টার্ট করতে পারি। তাহলে ধরে নাও 31 থেকে, তাহলে আমাদের গুনতে হবে যে 31, 32, 33, 34, 35।
ওকে, তাহলে 31 থেকে 35, আমরা 31 থেকে শুরু করেছি 35 পর্যন্ত, অর্থাৎ শ্রেণী ব্যক্তি হচ্ছে 5। তারপরে 36 থেকে 41, তারপরে 41 থেকে 45, 46 থেকে 50, তারপরে 51 থেকে 55, 56 থেকে 60, 60, তারপরে 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85। এখন আমাদের গণসংখ্যা নির্ণয়ের জন্য টেলি চিহ্ন বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে 31 থেকে 35 পর্যন্ত দুইটা সংখ্যা আছে, সেই জন্য টেলি চিহ্ন আমরা দেব কয়টা? দুইটা। 31 থেকে 35 পর্যন্ত দুইটা সংখ্যা আছে, সেই জন্য টেলি চিহ্ন হবে দুইটা। তারপরে 36 থেকে 40 পর্যন্ত আছে একটা, সেই জন্য একটা টেলি চিহ্ন। তারপরে দেখো 41 থেকে 45 পর্যন্ত দুইটা সংখ্যা আছে, সেই জন্য দিব দুইটা। আর 46 থেকে 50 পর্যন্ত আছে হলো 6টা। তবে এখানে একটু লক্ষণীয়, কারণ আগেও তোমরা জেনেছো যে যখন আমরা 5 লিখব তখন 4টা চিহ্ন দিয়ে একটা ক্রস দিব, অর্থাৎ 5, আর আরেকটা দিব লম্বা লম্বা, অর্থাৎ 6। তার মানে এখানে হলো 6টা। তারপরে 51 থেকে 55 আছে একটা, সেই জন্য গণসংখ্যা 1 হবে। 56 থেকে 60 পর্যন্ত দুইটা, সেই জন্য গণসংখ্যা 2। তারপরে হলো 61 থেকে 65 টেলি চিহ্ন অর্থাৎ একটা আছে, সেই জন্য গণসংখ্যা 1। আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে কোনো টেলি চিহ্ন দেওয়া হয়নি। এখানে খেয়াল করো যে এখানে 66 থেকে 70 পর্যন্ত কোনো সংখ্যা নেই, অর্থাৎ এটা ফাঁকা থাকবে। একইভাবে 71 থেকে 75 পর্যন্ত এখানেও কোনো সংখ্যা নেই, সেই জন্য এখানে ফাঁকা। আর সেই ক্ষেত্রে গণসংখ্যা আমরা লিখব কি? 0। এখানে গণসংখ্যা হবে 0। তারপরে দেখা যাচ্ছে 76 থেকে 80 পর্যন্ত এখানে টেলি চিহ্ন দুইটা, সেই জন্য আমরা গণসংখ্যা 2 লিখব। এবং শেষ পর্যন্ত 81 থেকে 85 পর্যন্ত গণসংখ্যা আছে 3টা, সেই জন্য আমরা 3 লিখব। এখন এইটুক করার পরে তোমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হলো যে এখানে যে গণসংখ্যাগুলি তোমাকে অবশ্যই গুণে দেখতে হবে কত হয়েছে, কারণ এখানে 20 জন শিক্ষার্থী ছিল, তাহলে এইখানে গণসংখ্যাগুলি তোমাকে গুনতে হবে। যদি কম বেশি হয় তাহলে বুঝতে হবে তোমার ভুল হয়েছে, আর যদি 20 হয় তাহলে ওকে ঠিক আছে। তাহলে আমরা দেখি গুণে যে 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 6 11, 11 আর 1 12, 12 আর 2 14, 14 আর 1 15, 15 আর 2 17, 17 আর 3 20। ওকে, আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। এখন গণসংখ্যা নিবেশনের আমরা সারণী তৈরি করলাম। হতে বলছিল যে গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করো। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। তারপরে গণসংখ্যার সারণী এটা তোমাদের দেখানো হলো। পরে আসো দেখি, আমরা যদি গতে যাই সেখানে বলছে যে সারণী থেকে আয়তলেখ আঁকতে হবে। এখন খেয়াল করো যে শ্রেণী ব্যক্তি যেখানে দেওয়া আছে, এখানে 31 থেকে 35, তারপরে 35 থেকে 36 পর্যন্ত, 35 থেকে স্টার্ট নেই। তাহলে এখানে 31 থেকে 35 আবার 36 দিয়ে শুরু, অর্থাৎ 40, 36 থেকে 40, আবার 40 নেই, 41 থেকে 45, অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি শ্রেণী ব্যক্তি, সেটা হলো বিচ্ছিন্ন শ্রেণী, অর্থাৎ আলাদা। তাহলে যদি আলাদা থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে অবিচ্ছিন্ন করে নেব। আর যেরকমভাবে আমরা গ নাম্বারে প্রচুরটি করতে গিয়ে বা আয়তলেখ আঁকতে গিয়ে এই উপাত্তগুলিকে শ্রেণীকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আকারে পরিণত করেছি, সেইভাবে তাহলে খেয়াল করো যে এখানে আমরা অবিচ্ছিন্নভাবে পরিণত করব। এটা হলো শ্রেণী ব্যক্তি ছিল, একইভাবে এই যে শ্রেণী ব্যক্তি, এই যে গণসংখ্যা, এই গণসংখ্যা, তারপরে অবিচ্ছিন্ন শ্রেণী, এখানে অবিচ্ছিন্ন শ্রেণী। তাহলে এখানে 31 থেকে 35, তাহলে আমরা বলছিলাম যে এখানে 0.5 আগের থেকে শুরু করব আর 35.5 দিয়ে শেষ হবে, অর্থাৎ 30.5 থেকে 35.5, 30.5 থেকে 35.5, একইভাবে তারপরে 35.5 থেকে 40.5, তারপরে 40.5 থেকে 45.5, 45.5 থেকে 50.5, তারপরে 50.5 থেকে 55.5, 55.5 থেকে
60.5, 60.5 থেকে 65.5, তারপরে 65.5 থেকে 70.5, 70.5 থেকে 75.5 এবং 75.5 থেকে হবে 80.5 এবং সর্বশেষ 80.5 থেকে 85.5। এটাই তোমাদের বলা হয়েছিল যে শ্রেণী কি বলে প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ আঁকতে হবে। এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় এটাকে রূপান্তর করলাম, এখন আমরা আয়তলেখ আঁকতে যাব। ওকে, তাহলে আমরা এখন আয়তলেখ আঁকতে যাব। ওকে, আমরা এখন আয়তলেখ আঁকবো, অর্থাৎ গ অংশের গ নম্বর বাকি অংশ আয়তলেখ আঁকা। তাহলে আমাদের প্রথমে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করেছি। এখন আয়তলেখ আঁকতে হলে আমাদের প্রথমে এই যে শূন্য এক্স অক্ষ, এক্স অক্ষ, আর এদিকে হচ্ছে এটা ওয়াই অক্ষ, শূন্য হচ্ছে মূলবিন্দু। আর এখানে প্রতি এক গড়কে 5 ধরা হয়েছে, প্রতি এক গড়কে 5 একক ধরে 5, 10, 15, 20, 25, 30। একইভাবে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 30.5, 35.5, 40.5, 45.5, 50.5, 55.5, 60.5, 65.5, 70.5, 75.5, 80.5, 85.5। তাহলে আমরা কী করেছি যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা প্রতি এক গড়কে 5 একক ধরে, আর এক্স অক্ষ বরাবর প্রতি এক গড়কে 5 ধরা হয়েছে। ওকে, আর 0 থেকে 30.5 পর্যন্ত বাংলা চিহ্ন দ্বারা আগের গড়গুলি বিদ্যমান বোঝানো হয়েছে। এখন আমরা দেখব যে আয়তলেখটা দেখা যাচ্ছে এখানে প্রথমে গণসংখ্যা কত ছিল, দেখতে পাচ্ছি এখানে গণসংখ্যা 2। তাহলে আমরা সেই ক্ষেত্রে যদি এক গড়কে এক করে ধরি, তাহলে 2 এর জন্য আমাদের 10 যেতে হবে, অর্থাৎ এ পর্যন্ত হচ্ছে 30 থেকে 35.5 পর্যন্ত এটা হচ্ছে আয়তলেখ। তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে 1, সেই জন্য 35.5 থেকে 40.5 পর্যন্ত এটা হচ্ছে এক গড় পর্যন্ত হচ্ছে একের জন্য এক গড় সমান হচ্ছে 5। তারপরে তৃতীয় শ্রেণীতে হচ্ছে কত গণসংখ্যা 3, গণসংখ্যা 2, সেই জন্য এখানে 40 থেকে 40.5 থেকে 45.5 পর্যন্ত 2। তারপর দেখা যাচ্ছে যে শ্রেণী 46 থেকে 50, অর্থাৎ গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 6। তাহলে আমরা যাব 5, 6, 30 গড়, 5, 6, 30 অর্থাৎ 6 গড়। তাহলে 5, 10, 15, 20, 25, 30 অর্থাৎ এটা 45 থেকে 50.5 পর্যন্ত আমাদের গণসংখ্যা ছিল 6। তারপরে দেখা যাচ্ছে পরের শ্রেণীতে হচ্ছে গণসংখ্যা 1, সেই জন্য আমরা 1 পর্যন্ত যাব। তারপর আছে 2, সেই জন্য 1, 2 অর্থাৎ 10 পর্যন্ত যাব। তারপর আবার 1, সেই জন্য আবার 1 পর্যন্ত যাব। তারপর দেখা গেছে যে এখানে 66 থেকে 70 পর্যন্ত এখানে কোনো সংখ্যা নেই, অর্থাৎ এখানে গণসংখ্যা হচ্ছে 0। তারপরে এখানে পরেরটায় দেখা যাচ্ছে 71 থেকে 75 পর্যন্ত এখানে কোনো সংখ্যা নেই, সেই ক্ষেত্রে গণসংখ্যা এই জন্য 0, অর্থাৎ এটা তাহলে ফাঁকা থাকবে। তার মানে 65.5 থেকে 70.5 পর্যন্ত যেহেতু 0, এই জন্য এটা স্তম্ভ আঁকা হবে না, ফাঁকা থাকবে। একইভাবে দেখা যাচ্ছে 71 থেকে 75 পর্যন্ত এখানে যে গণসংখ্যা 0, তাহলে এটাও ফাঁকা থাকবে। তারপরের শ্রেণী হচ্ছে গণসংখ্যা 2, সেই জন্য আমরা যাব 2 গড়, অর্থাৎ 5 আর 5 প্রতি গড়কে 5 ধরে এখানে হবে 2 এর জন্য হচ্ছে 10। এটা লাস্টে হচ্ছে কত দেখা যাচ্ছে এখানে গণসংখ্যা হচ্ছে 3, তাহলে 3 এর জন্য আমরা যাব হচ্ছে 1, 2, 3 অর্থাৎ এটা হচ্ছে 3 এর জন্য স্তম্ভ। এখন আমরা এটাকে আয়তলেখ অঙ্কন করে ফেললাম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আর শেষে এই কথাটা বলতে হবে সবাইকে যে এখানে যে ছক কাগজে এটাও লিখতে হবে। এটা তোমার এটা করার পরে গ্রাফটা কমপ্লিট করার পরে এই লেখাগুলি বলতে হবে। তাহলে কি সেটা একদম সংক্ষেপে
যে ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। আর শূন্য হলো মূল বিন্দু, এই যে শূন্য হচ্ছে মূল বিন্দু। 0 থেকে 30.5 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন, মানে এই যে দেখতে পাচ্ছ ভাঙ্গা চিহ্ন, 0 থেকে 30.5 পর্যন্ত এটা ভাঙ্গা চিহ্ন দ্বারা আগের গড়গুলি বিদ্যমান বোঝানো হয়েছে। অর্থাৎ 0 থেকে 30.5 এই ঘরের ভিতরে আছে। আচ্ছা, তারপরে আগের ঘরগুলি বিদ্যমান বোঝানো হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা আমাদের আয়তলেখ আঁকা হয়েছে। তাহলে এখন আমরা আজকে আমরা কি শিখলাম যে আয়তলেখ, প্রথমে আমরা 20 নম্বর থেকে কি শিখলাম, আয়তলেখ আঁকলাম এবং প্রচুরক নির্ণয় করতে শিখলাম। তারপরে ছিল আমাদের প্রচুরক নির্ণয় করার পরে 20 নম্বরে একটা ক্রিয়েটিভ ছিল, সেখানে ছিল উপাত্ত কত প্রকার ও কী কী। ক্ষতে ছিল 5 শ্রেণীব্যক্তি নিয়ে সারণী তৈরি করা এবং প্রাপ্ত সারণী থেকে আমরা আয়তলেখ নির্ণয় করলাম। ওকে, আজকে আমরা এখানে তোমাদের 20 নম্বর ক্রিয়েটিভটাই তোমার এই চ্যাপ্টারের মধ্যে শেষ অঙ্ক ছিল, সৃজনশীল, এটা আমরা শেষ করেছি। তারপরে তোমাদের এজলও দিতে হবে। আজকে আমাদের এই পর্যন্তই তোমাদের পড়া থাকবে, শেষ হলো। তারপরে আমরা তোমাদের যে কাজ দিব, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। কারণ এটা তোমরা আগেও কিছু পরিচিত ছিলে, আমরা তাহলে সহজভাবে সলিউশনগুলো দেখলাম। এটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, আশা করি তোমরা এগুলা বুঝে গেছো। এবং বিশেষ করে এগুলো আসলেই সহজ, তবে একটু সময় বেশি লাগে আর কি। সেই জন্য তোমাকে একটু হাত চালু করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, সেই জন্য প্র্যাকটিস করতে হবে হাত চালুর জন্য। নতুবা একটা ক্রিয়েটিভের জন্য 24 মিনিট টাইম থাকে, এটা করতে গিয়ে তোমাদের দেখা যায় 40 মিনিট লেগে যায়, সেই ক্ষেত্রে পরীক্ষা খারাপ হয়ে যায়। এই জন্য তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হাত চালু হয়ে যাবে। এখন আমরা এজডব্লিউ দিব। এজডব্লিউ থাকবে হচ্ছে 0 নাম্বার 31। এইচডব্লিউকে এখন তোমাদের এইচডব্লিউ দিব। ওকে, এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ নাম্বার হবে এইচডব্লিউ অনুশীলনী 11। এইচডব্লিউ নাম্বার হবে 31 অনুশীলনী 11 এর 19 নাম্বার 19 নং, এটা তোমাদের রাইট থাকবে। ওকে, তাহলে তোমাদের আমি কাজ দিয়েছি, দেখো তোমাদের অনুশীলনী 11 এর সিডব্লিউ ছিল হলো 40। হ্যাঁ, সিডব্লিউ ছিল 40 আর এইচডব্লিউ থাকবে তোমাদের 31 নাম্বার অনুশীলনী 11 এর 19 নাম্বারটা তোমাদের এইচডব্লিউ থাকবে। সবাই এটা সুন্দরভাবে করবে, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। আর 19 নম্বর অঙ্কটা যেটা ছিল সেটা একই ফরম্যাটে দেখা যাচ্ছে যে 30 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া ছিল, এর আয়তলেখ এবং প্রচুরক নির্ণয় করতে হবে, অর্থাৎ 17 নম্বরের মতো শেষ করবে। ওকে, তাহলে তোমাদের এটি কাজ থাকবে, সবাই খাতায় লিখে নাও। আশা করি সবাই বুঝতে পারছো। অঙ্কগুলি এই জন্য করে আমাকে দেখাবে, আর কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে বলতে পারবে, সেক্ষেত্রে আমরা হেল্প করব। ওকে, সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।